আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির। শুরুতেই ভারত পাকিস্তান যুদ্ধ প্রসঙ্গ। অপারেশন সিঁদুর অভিযানের প্রতিশোধ নিলে পাকিস্তানে আবারও হামলা করবে ভারত, এমন সতর্ক বার্তা দিয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। অন্যদিকে ভারতের আগ্রাসনের জবাব দিতে সেনাবাহিনীকে পূর্ণ ক্ষমতা দিয়েছে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি এনএসসি। এদিকে বুধবার পাকিস্তানে হামলার স্থানগুলো পর্যবেক্ষণে এসেছে জাতিসংঘের সামরিক পর্যবেক্ষক দল। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে হামলার জবাবে কয়েকটি ভারতীয় সামরিক চৌকিতে হামলা করেছে তারা। এছাড়া পাকিস্তানের আকাশ সীমায় ভারতের কোনো যুদ্ধ বিমানকে প্রবেশ করতে দেওয়া হয়নি। বিস্তারিত বিনিয়ামিনের রিপোর্টে। মঙ্গলবারের হামলার প্রতিশোধ নিলে পাকিস্তানে আবারও হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। বুধবার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং জাপানের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে মতবিনিময় করেন দোভাল। এ সময় ভারতের হামলা পরিমিত ও সংযত ছিল উল্লেখ করে তিনি বলেন, পাকিস্তান সহিংসতাকে উস্কে দিলে এর জবাব দেওয়ার সামর্থ্য রয়েছে ভারতের। জাতিসংঘ সনদের 51 অনুচ্ছেদের কথা উল্লেখ করে এবার আত্মরক্ষার ঘোষণা দিয়েছে পাকিস্তান। সার্বভৌমত্ব লঙ্ঘন এবং বেসামরিক প্রাণহানির প্রতিশোধ দিতে নিজস্ব সময়, স্থান ও পদ্ধতিতে ভারতের হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটি। এর জন্য তাদের সামরিক বাহিনীকে যে কোনো পদক্ষেপ গ্রহণের পূর্ণ অনুমোদন দেয়া হয়েছে। বুধবার প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকের পর একথা জানায় ইসলামাবাদ। ভারতের হামলার পর পাকিস্তান শাসিত কাশ্মীরের মুজাফফরাবাদে বুধবার বিকেলে হামলার স্থানগুলো পরিদর্শনে এসেছে জাতিসংঘের সামরিক পর্যবেক্ষক দল। এক প্রতিবেদনে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। এদিকে পাকিস্তানের আকাশসীমায় ভারতের কোনো যুদ্ধবিমানকে প্রবেশ করতে দেয়া হয়নি বলে জানিয়েছেন পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। এমনকি পাকিস্তানের কোনো বিমান ভারতের আকাশসীমায় প্রবেশ করেনি। তিনি আরো বলেন, পাকিস্তান সেনাবাহিনী ভারতীয় আগ্রাসনের পূর্ণ প্রতিক্রিয়া জানিয়েছে এবং ভারতের কয়েকটি সামরিক চৌকি ধ্বংস করা হয়েছে। অপারেশন সিঁদুর নিয়ে ভারতের তরফে প্রেস ব্রিফিং করেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। কাশ্মীরের ঘটনাকে প্রতিরোধ ও প্রতিহত করার জন্য ভারত এ পদক্ষেপ নিয়েছে বলে জানান তিনি। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর পর্যবেক্ষণ অনুযায়ী পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠনগুলো ভারতে আরো হামলার পরিকল্পনা করছে। এগুলো প্রতিহত করতে পরিমিত পরিসরে অভিযান করেছি। জম্মু কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার 2 সপ্তাহ পর মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অন্তত 9টি স্থানে হামলা চালিয়েছে ভারতীয় সামরিক বাহিনী। রয়টার্স জানায়, পাকিস্তানের হামলায় অংশ নেয়া 9টি বিমানের 3টি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে 5টি ভারতীয় বিমান ধ্বংসের দাবি ইসলামাবাদের। অপারেশন সিঁদুর নাম দেয়া এই হামলায় 26 জনের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে পাকিস্তান। অন্যদিকে পাকিস্তানের পাল্টা জবাবে 15 জন নিহতের দাবি নয়াদিল্লির। বিনিয়ামিন, আরটিভি। পাকিস্তানে ভারতের সামরিক অভিযান ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে বিশ্ব রাজনীতিতে। 2 পরমাণু শক্তিধর দেশের মধ্যকার দীর্ঘদিনের সংঘাত পুনরায় যুদ্ধে গড়ানোয় আন্তর্জাতিক অঙ্গনে দেখা যাচ্ছে নানা প্রতিক্রিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস সহ এই ইস্যুতে প্রতিক্রিয়া দেখিয়েছেন বিশ্ব নেতারা। ভারতের পক্ষে সমর্থন জানিয়েছে ইসরায়েল, আর পাকিস্তানকে সংহতি জানিয়েছে তুরস্ক। সামদানি প্রত্যয়ের রিপোর্টে দেখুন বিস্তারিত। 2 সপ্তাহের তীব্র উত্তেজনার পর মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের আজাদ কাশ্মীরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এর জবাবে পাল্টা হামলা করে পাকিস্তান। ঐতিহাসিকভাবে বৈরী সম্পর্কের দুদেশের মধ্যকার সামরিক উত্তেজনা নিয়ে উদ্বিগ্ন বিশ্বমহল। ভারত পাকিস্তানের উত্তেজনা সামরিক রূপ নেয়ার ঘটনাকে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুদেশকে নিয়ে শান্তিপূর্ণ সমাধানের জন্য প্রচেষ্টা চলমান বলে জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এটা লজ্জাজনক। আমরা এইমাত্র এই ঘটনা সম্পর্কে শুনেছি। উভয় পক্ষই বহু দশক ধরে লড়াই করে আসছে, তবে আমার আশা এটি খুব দ্রুতই শেষ হবে। হামলার ঘটনায় 2 পরমাণু শক্তিধর দেশকেই শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছে চীন।
আমরা ভারত ও পাকিস্তান দুদেশকে শান্তি ও স্থিতিশীলতাকে অগ্রাধিকার দেওয়ার, শান্ত ও সংযত থাকার এবং পরিস্থিতি আরও জটিল করে তোলে এমন পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। ভারত পাকিস্তানের পরিস্থিতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। দেশ দুটির মধ্যে সামরিক সংঘাতের ভার বিশ্ব বহন করতে পারবে না বলে অভিমত তার। ভারত পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাতের মাত্রা বেড়ে যাওয়ার বিষয়টি নিয়ে গভীরভাবে উদ্বেগ জানিয়েছে রাশিয়া। শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রক্রিয়ায় অস্থিরতার অবসান ঘটবে বলে প্রত্যাশা মস্কোর। পরিস্থিতির আরো অবনতি যাতে না হয় সেটা নিশ্চিত করার জন্য উভয় পক্ষকে ধৈর্যশীল থাকার আহ্বান জানাচ্ছি আমরা। এদিকে ভারতের পক্ষে সমর্থন জানিয়েছে ইসরায়েল। দেশটিতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত নেতানিয়াহু সরকারের পক্ষ থেকে ভারতের পাশে থাকার কথা জানান। অন্যদিকে বুধবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদারের ফোন আলাপ হয়েছে। এ সংকটের মুহূর্তে ইসলামাবাদের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে থাকার অঙ্গীকার জানিয়েছে তুরস্ক। সামদানি প্রত্যয়, RTV। ভারত পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে দুদেশকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ। একই সঙ্গে পরিস্থিতি আরও খারাপ করতে পারে এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকতেও দেশ দুটির প্রতি আহ্বান জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক শেষে এসব কথা জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। অর্ণব গফুরের রিপোর্ট। পেহেলগাম ঘটনার 14 দিন পর সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত। জবাব দিয়েছে পাকিস্তানও। দুই পরমাণু শক্তির এই যুদ্ধ হুমকিতে ফেলেছে পুরো দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা। এ অবস্থায় প্রতিবেশী হিসেবে ঝুঁকিতে রয়েছে বাংলাদেশও। উদ্বেগের এই জায়গা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকে বসেন কয়েকজন উপদেষ্টা। দুপুরের পর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে একে একে যোগ দেন শিল্প, তথ্য ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। শেষ বেলায় আসেন অ্যাটর্নি জেনারেল। বৈঠক শেষে নিরাপত্তা উপদেষ্টা জানান, ভারত ও পাকিস্তানের ক্রমবর্ধমান পরিস্থিতি সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। জোর দেন কূটনৈতিক চেষ্টায় সমস্যা সমাধানের। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এবং উভয় দেশকে শান্ত থাকার, সংযত থাকার এবং পরিস্থিতি আরও খারাপ করতে পারে এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত রাখার আহ্বান জানাচ্ছে। আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার চেতনায় বাংলাদেশ আশাবাদী যে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে উত্তেজনা প্রশমিত হবে এবং শেষ পর্যন্ত এই অঞ্চলের জনগণের কল্যাণে শান্তি বিরাজ করবে। বাংলাদেশের কয়েকটি সীমান্তে ভারত নতুন করে পুশিং শুরু করায় আলোচনার জন্য মোদী সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টার কথা জানান খলিলুর রহমান। এই খবরগুলো আমরা পাচ্ছি। আমরা প্রতিটি কেস আলাদা আলাদা করে নিরীক্ষণ করছি। আমাদের দেশের নাগরিক যদি কেউ থাকেন এবং তা প্রমাণিত হয় তাহলে তাদেরকে আমরা গ্রহণ করব এবং এটা ফর্মাল চ্যানেলে করতে হবে। এভাবে পুশ ইন করাটা সঠিক নয়। অরণ্য গফুর, RTV, ঢাকা। ভারত পাকিস্তান সহ সংশ্লিষ্টদের সংযত হয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এই আহ্বান জানান তিনি। তারেক রহমান প্রতিবেশী অঞ্চলে সামরিক হামলার নিন্দা জানিয়ে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম ধারণ করতে হবে, সংঘাত বাদ দিয়ে শান্তিপূর্ণ সমাধানে পদক্ষেপ নিতে হবে। সবার স্বার্থ অক্ষুণ্ণ রেখে স্থিতিশীল ও শান্তিপূর্ণ অঞ্চল সবার জন্যই সর্বোত্তম। পাকিস্তান ভারত উত্তেজনায় বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোর পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। রাজধানীর গুলশানে বাংলাদেশ পুলিশ বার্ষিক শুটিং প্রতিযোগিতা 2025-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান তিনি। এ সময় পুলিশ ক্লাবের সভাপতি ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ মোস্তফা কামাল সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইজিপি বলেন, ভারত পাকিস্তান যুদ্ধকে কেন্দ্র করে বাংলাদেশের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়, কোনো জঙ্গি বা সন্ত্রাসী যেন আমাদের দেশে প্রবেশ করতে না পারে, সেজন্য সীমান্ত জেলাগুলোর পুলিশ সুপারদের সতর্ক করা হয়েছে। যুদ্ধের প্রেক্ষিতে আমরা সীমান্তবর্তী সকল জেলার সকল পুলিশ সুপার 28 এবং মিয়ানমারের সাথে 3
29 এবং মিয়ানমারের সাথে 2, আমরা সকলকেই অগ্রিম সতর্কবার্তা আগেই দিয়েছি এবং তারা সকলেই সতর্ক আছেন এ ব্যাপারে বলে আমার বিশ্বাস। ভারত পাকিস্তানের চলমান যুদ্ধ নিয়ে কথা বলতে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন কূটনীতিবিদ এম শফিউল্লাহ। এম শফিউল্লাহ, আপনাকে স্বাগত। আপনার কাছে জানতে চাইব, ভারত ও পাকিস্তানের যুদ্ধে বাংলাদেশের উপর কোনো ধরনের প্রভাব পড়তে পারে কিনা? অবশ্যই বাংলাদেশের উপর প্রভাব পড়বে। এই প্রভাবটা প্রথমে আমাদের নিরাপত্তার ব্যাপারে এটা সবচেয়ে বেশি আসবে বলে আমরা মনে করি। আর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক একটু নাজুক পরিস্থিতিতে আছে। এই পরিপ্রেক্ষিতে ভারত থেকে আমাদের নিরাপত্তার সবসময় একটা হুমকির মধ্যে আমরা আছি, সেটা আমরা বারংবার দেখেছি বিগত 8 মাসে। সুতরাং নিরাপত্তার সাথে সাথে আরো কিছু প্রভাব আমাদের উপর পড়বে, সেটা হলো ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, যাতায়াত, তারপরে আপনার এটা সাথে আরেকটা যে সবচেয়ে নাজুক সেটা হলো ধর্মীয় উন্মাদনা। এটা আমরা লক্ষ্য করেছি বিগত সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে অভ্যন্তরীণ ভাবে যেমন এটা ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করা হয়েছিল, এবং সেটা এখন যেহেতু ভারত পাকিস্তান যুদ্ধটা একদিকে হলো মুসলিম প্রধান আর হিন্দু প্রধান, আমরা মুসলিম প্রধান একটা দেশ, সুতরাং আমাদের উপর ভারতের সম্পর্ক অলরেডি তলানিতে আছে। সুতরাং ধর্মীয় উন্মাদনাটা বাংলাদেশে ভারতীয় এবং পাকিস্তানের 3 জায়গায় মোটামুটি সমান তালে চলে, সে একটা ভয় আমাদের মধ্যে কাজ করছে, এটা একটা আসতে পারে। আর একটা হইতে পারে যে আপনার যে যারা রোহিঙ্গা আছে ভারতে, ভারত এদেরকে বাংলাদেশে পুশ করার চেষ্টা করছে এবং অতীত করেছে, এখনো তারা করছে, কারণ এরা মিয়ানমারের নাগরিক কিন্তু ভারতে আছে, ভারত কিন্তু এদেরকে বাংলাদেশে পুশ করে। একটা আরেকটা হলো যে ভারতে বাংলা ভাষাভাষী মুসলিম আছে, ওদেরকে অনেক সময় ভারত বাংলাদেশি বলে বাংলাদেশে পুশ করে। সুতরাং বাংলাদেশের সাথে যদিও সরাসরি আমরা যুদ্ধের থেকে অনেক দূরে আছি, কিন্তু আপাতত দৃষ্টিতে মনে হলেও কিন্তু যেহেতু ভারত আমাদের সাথে 1000 কিলোমিটারের উপরে আমাদের সীমানা আছে এবং সম্পর্ক তলানিতে, সুতরাং আমাদের নিরাপত্তা এবং অন্যান্য বিষয়ের উপর যথেষ্ট চাপে আমরা থাকবো। এই ব্যাপারে আমরা আমাদের সরকার সজাগ আছে, এটাই সরকার ব্যবস্থা নিচ্ছে। এখানে কিন্তু সবচেয়ে প্রয়োজন এখন বাংলাদেশের অভ্যন্তরীণ একতা, এটি একমাত্র শক্তি আমাদের জন্য। এই যে একটা নিরাপত্তা হুমকির মধ্যে আমরা আছি বিগত মাস থেকে, হুমকিটা এখন বাড়বে সামনে। সুতরাং আমাদের অভ্যন্তরীণ একটা রাজনৈতিক সব দিকে জনগণকে এক হয়ে যেতে হবে, এক বাক্যে কথা বলতে হবে এবং আমাদের মানে পাহাড়ের মতো আপনার একেবারে এর মধ্যে আমরা সবাই থাকবো, যেন আমাদের নিরাপত্তার উপর কোনোভাবে যেন হামলা না হতে পারে। আমি এই মুহূর্তে আমি মনে করি আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন জাতীয় ঐক্যমত্য, একতা। এম শফিউল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভারত পাকিস্তানের মধ্যে চলমান যুদ্ধ নিয়ে কথা বলতে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন কূটনীতিবিদ এম শফিউল্লাহ। এদিকে ভারতের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করায় চীনের চেংদু এভিয়েশন কর্পোরেশনের শেয়ারের মূল্য 11.85% বৃদ্ধি পেয়েছে। প্রতিষ্ঠান সাধারণত যুদ্ধবিমান প্রস্তুত করে থাকে। মঙ্গলবার ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করতে পাকিস্তান কোম্পানিটির J-10 এবং F-17 সিরিজের যুদ্ধবিমান ব্যবহার করেছিল। অন্যদিকে ফ্রান্সের 3টি অত্যাধুনিক রাফায়েল বিমান ভূপাতিত হওয়ায় সরবরাহকারী প্রতিষ্ঠান ফ্রান্স ডাসল্ট এভিয়েশনের শেয়ারের মূল্য 5% কমেছে। পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ফ্রান্স থেকে 26টি রাফেল যুদ্ধবিমান কিনেছিল।
জঙ্গি নাটক সাজিয়ে কল্যাণপুরের জাহাজবাড়িতে ৯ তরুণ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ১৪ জুলাই পর্যন্ত বাড়িয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে মামলার আসামি সাবেক আইজিপি AKM শহীদুল হক, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান ও মিরপুর বিভাগের সাবেক ডিসি জসিম উদ্দিন মোল্লাকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। এছাড়াও মামলার তদন্ত শেষ করতে 2 মাস সময় বেঁধে দিয়েছে বিচারপতি গোলাম মর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে সকাল 10টার দিকে এই 3 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। সরাসরি গুলি করে এই ভবনের কক্ষে থাকা ইসলামী মনোভাবাপন্ন যুবকদেরকে হত্যা করে, এরকম একটি অভিযোগ তদন্ত সংস্থায় এসেছে। তদন্ত সংস্থা তদন্তের ভিত্তিতে প্রাথমিক সত্যতা পেয়েছে। শুধু এই জায়গায় নয়, বাংলাদেশের বহু জায়গায় এইভাবে জঙ্গি নাটক সাজিয়ে ইসলামী মনোভাবাপন্ন যুবকদেরকে হত্যা করা হয়েছে। প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকার সময় হযরত শাহজালাল বিমানবন্দর সহ বিভিন্ন বিমানবন্দরের উন্নয়নের নামে অনিয়ম ও দুর্নীতি করে কয়েক হাজার কোটি টাকা লুটপাট ও আত্মসাতের অভিযোগে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। আগামী 8 মে দুদক কার্যালয়ে সশরীরে হাজির হতে ধানমন্ডির সুধা সদরের ঠিকানায় চিঠি পাঠানো হয়েছে। দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম ব্রিফিংয়ে একথা জানান। এছাড়া 1084 কোটি টাকার সরকারি সার আত্মসাতের অপরাধে নরসিংদী 2 আসনের সাবেক এমপি কামরুল আশরাফ পটন সহ 5 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিভিন্ন বিমানবন্দরের উন্নয়ন কাজের নামে হাজার হাজার কোটি টাকা লোপাট ও আত্মসাতের অভিযোগে আগামীকাল 8 মে ব্যক্তিগত শুনানির জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, বেসামরিক বিমান চলাচল পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সচিব ব্যক্তিগত শুনানির জন্য আগামীকাল দুদকে হাজির হওয়ার অনুরোধ জানিয়ে পত্র প্রেরণ করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিশ্রাম নিচ্ছেন গুলশানের নিজ বাসা ফিরোজায়। গতকাল সকালে 2 পুত্রবধূকে নিয়ে তিনি লন্ডনে চিকিৎসা শেষে ঢাকায় পৌঁছান। প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান বেগম জিয়ার সঙ্গে থাকলেও ধানমন্ডিতে নিজ বাবার বাসা মাহবুব ভবনে অবস্থান করছেন আরেক পুত্রবধূ তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান। এদিকে তাদের বাসভবনকে ঘিরে আগেই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন সংযুক্ত আরব আমিরাতের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা পুনরায় চালু করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি ও বিভিন্ন ক্ষেত্রে দেশটির বিনিয়োগ প্রস্তাবকে স্বাগত জানিয়েছে প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠকে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির সহনশীলতা ও সহাবস্থান বিষয়ক মন্ত্রী শেখ নাহায়ান বিন মোবারক আল নাহায়ান। সংযুক্ত আরব আমিরাত সম্প্রতি প্রতিদিন 30 থেকে 50টি ভিজিট ভিসা প্রদান শুরু করেছে। গ্যাসের উৎপাদন ও যোগানে কিছু সমস্যা হচ্ছে, তবে এই সংকট কাটাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। তিনি বলেন, শিল্প উদ্যোক্তাদের চাহিদার পরিপ্রেক্ষিতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হবে। সচিবালয়ে শিল্প মালিকদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা এসব কথা জানান। এলএনজি আমদানি বৃদ্ধি করা হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, রমজানে 150 মেগাওয়াট বিদ্যুৎ দেওয়া হবে শিল্প খাতে। আপাতত জনস্বার্থ ও শিল্পের স্বার্থে গ্যাসের দাম বাড়ানো হবে না বলেও জানান জ্বালানি উপদেষ্টা। দেশীয় গ্যাসের উৎপাদন কমছে এবং এটাকে আমরা কম্পেনসেট করার জন্য আমরা এলএনজি আমদানি বাড়াচ্ছি। যে মূল্যে আমরা নতুন মূল্যে গ্যাস আনি সে তুলনায় গ্যাসের প্রাইস অনেক কম, কিন্তু তবুও আমরা আপাতত গ্যাসের কোনো মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নিচ্ছি না কিংবা বিদ্যুতের কোনো মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নিচ্ছি না। এটা জনস্বার্থ বিবেচনা করে, শিল্পের স্বার্থ বিবেচনা করে। 3,756 কোটি 20 লাখ টাকা ব্যয়ে 9 প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক।
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন, গুলশান বনানী বাড়িধারা লেক উন্নয়ন, ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট প্রজেক্ট খুলনা সাতক্ষীরা ও বাগেরহাট জেলা সেচ ব্যবস্থাপনার উন্নয়ন, ফরিদপুর থেকে বরিশাল হয়ে কুয়াকাটা সড়ক 4 লেনে উন্নীতকরণ সহ মোট 9টি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। একনেক সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ প্রকল্প বাস্তবায়নে সবাইকে তদারকি বাড়ানোর আহ্বান জানান। কানাডা কখনোই বিক্রির জন্য নয়, এ মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। স্থানীয় সময় মঙ্গলবার নতুন করে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে বৈঠকের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য হওয়ার সুবিধাগুলো কার্নির সামনে তুলে ধরলে তিনি কথা বলেন। তবে অংশীদারিত্বের মধ্যে সুযোগ সুবিধা আছে এবং কানাডা ও যুক্তরাষ্ট্র একসঙ্গে সে সম্পর্ক গড়ে তুলতে পারে বলে জানান মার্ক কার্নি। ট্রাম্প বিরোধী বার্তা দিয়ে কানাডার নির্বাচনে মার্ক কার্নির জয়ের পর এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে তার প্রথম বৈঠক। ঈদের আগেই বাংলাদেশে আসছেন সমিত সোম। এএফসিতে বাংলাদেশের 39 নম্বর খেলোয়াড় হিসেবে রেজিস্ট্রেশন করেছে বাফুফে। এক সংবাদ সম্মেলনে এসব জানিয়েছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। সমিতের সংযোজনে দেশের ফুটবল আরও আগাবে বলে বিশ্বাস জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়ার। নাজমুস সাকিবের রিপোর্ট। হামজার পর বাংলাদেশের জার্সি জড়ানোর অপেক্ষায় আরেক হাই প্রোফাইল ফুটবলার কানাডা জাতীয় দলে খেলা সমিত সোম। মঙ্গলবার ফিফার অনুমতি পাওয়ার পর বুধবার এএফসিতে তার রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে বাফুফে। সবকিছু ঠিক থাকলে জুনের 3 অথবা 4 তারিখে দলের সাথে যোগ দেবেন তিনি। It was a beautifully crafted action by Bangladesh Football Federation এবং তার জন্য আজকে আলহামদুলিল্লাহ আমরা সবই সুখী পেতে যাচ্ছি এবং আপনাদের সকলের দোয়ায় এবং সমর্থকদের দোয়ায় ইনশাল্লাহ জুনের 10 উইল বি হিস্টোরিক ডে বিকজ সেদিন হামজা এবং সমিত সোমের অভিষেক ঢাকার মাটিতে বাংলাদেশের মাটিতে আমাদের জাতীয় স্টেডিয়াম হবে। এদিকে সিঙ্গাপুর ম্যাচে সমিতকে পাওয়ায় উচ্ছ্বসিত অধিনায়ক জামাল ভুঁইয়া। এটা একটা পজিটিভ জিনিস মানে সমীর আসতেছে, কারণ উনি হাই লেভেলে খেলতেছে। সো এইসব প্লেয়ার অফকোর্স এটা বাংলাদেশের জন্য বেনিফিট হবে। সো আমি খুশি আছি। আগামী 10 জুন ঢাকা স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ে হামজার সাথে জুটি বেঁধে বাংলাদেশের মাঝমাঠ সামলাবেন সমিত। দলকে জয় এনে দিয়ে এশিয়ান কাপের পথে এগিয়ে নেবেন বিশ্বাস ভক্তদের। নাজমুস সাকিব, আরটিভি, ঢাকা। রাতের সংবাদে পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।